হাঁচার অধিকার অবশ্য সকলেরই আছে। মাফ করবেন স্যার, হেঁচে ফেলেছি অনিচ্ছায়। আরে ঠিক আছে, ঠিক আছে। বিশিষ্ট ও স্বনামধন্য ছোট গল্পকার অ্যান্টন চেকভের দ্য ডেথ অফ অ্যান অফিসিয়ালের ছায়া অবলম্বনে আজকের গল্প কেরানির মৃত্যু। আজ এই আনন্দ সন্ধ্যায় আমাদের মধ্যে উপস্থিত আছেন রাজ্যের পরিবহন মন্ত্রী শ্রী সমরেশ সমাদ্দার মহাশয়। তার উপস্থিতিতে পরিবেশিত হতে চলেছে চিত্রাঙ্গদা। নৃত্যে ও অভিনয়ে রয়েছেন মানসী মিত্র ও কল্যাণ সেন। আবহ সঙ্গীত পরিবেশনায় প্রমথেশ সান্যাল। ধুর বাবা, এগুলো তো শেষেও বলতে পারে, এত কথা বলার কি আছে? এই 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 তো শুরু হবে। বা যাক, বাঁচায় গেছে। মঞ্চের দিকে তাকিয়ে থাকতে থাকতে অজয়ের মনে হচ্ছিল ইহজগতে তার মতো সুখী বুঝি আর কেউ নেই। অজয় হলেন সরকারি দপ্তরের একজন অধস্তন কর্মচারী। হঠাৎ জীবনটা বড় একঘেয়ে হয়ে পড়েছে। কোনো ক্রমে সময় বার করে অজয় এসেছিল পাড়ার রবীন্দ্র নজরুল সন্ধ্যায়। হঠাৎ কথাটা বড় একঘেয়ে হয়ে পড়েছে, কিন্তু কি করা যায় বলুন? জীবনটা এতই বিস্ময়ে ভরা যে কথাটা ব্যবহার না করে পারলাম না। ভালো সময় বেশিক্ষণ ভালো থাকে না, সুতরাং হঠাৎ ওর মুখখানা কুঁকড়ে, চোখ কুঁচকে, শ্বাস আটকে এবং মুখ ফিরিয়ে সিটের ওপর ঝুঁকে পড়ে অর্থাৎ হাঁচলেন। হাঁচার অধিকার অবশ্য সকলেরই আছে এবং যেখানে খুশি। কে না হাঁচে? চাষি হাঁচে, বড় দারোগা হাঁচে, এমনকি কাউন্সিলররাও মাঝে মাঝে হাঁচে। হাঁচে সবাই। কাজেই অজয় একটুও অপ্রতিভ না হয়ে পকেট থেকে রুমাল বার করে নাক মুছলেন এবং সভ্য মানুষের মতো আশেপাশে তাকিয়ে দেখলেন কারুর কোনো অসুবিধা হলো কিনা। আর তাকাতে গিয়েই বিব্রত হতে হলো তাকে, কেননা চোখে পড়ল ঠিক তার সামনে প্রথম সারিতে একটি খর্বকায় বৃদ্ধ দস্তানা দিয়ে টেকো ব্রহ্মতালুটুকু এবং ঘাড়খানা সযত্নে মুছে বিড়বিড় করে কি বলছেন। বৃদ্ধটিকে অজয় চিনতে পারলেন, পরিবহন মন্ত্রী সমরেশ সমাদ্দার। সর্বনাশ, ওর মাথাতেই হেঁচে ফেলেছি। তাহলে উনি অবশ্য আমার বড় সাহেব নন, তবু কাজটা খারাপ হয়ে গেল, ক্ষমা চেয়ে নেওয়া দরকার। একটু কেশে অজয় সামনে ঝুঁকে মন্ত্রীর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিসিয়ে বললেন, মাফ করবেন স্যার, হেঁচে ফেলেছি অনিচ্ছায়। আরে ঠিক আছে, ঠিক আছে। ভগবানের দোহাই, আপনি আমাকে মাফ করুন। আমি মানে ব্যাপারটা না ঠিক ইচ্ছে করে ঘটেনি। আহা, কি জ্বালা! থামুন দেখি, শুনতে দিন। কিঞ্চিত হতভম্ব হয়ে অজয় বোকার মতো হাসলেন। তারপর মঞ্চের দিকে চোখ ফিরিয়ে অভিনেতাদের দিকে তাকাতে লাগলেন। তাকালেন বটে, কিন্তু কিছুতেই আর ইহজগতের সবচেয়ে সুখী মানুষটি বলে নিজেকে ভাবতে পারলেন না। অনুশোচনায় মরে যাচ্ছিলেন তিনি। ইন্টারভেলের সময় হতে চলে এলেন মন্ত্রীর কাছে। একটু ইতস্তত করে সংকোচ কাটিয়ে গুঁই গাঁই করে শুরু করলেন, স্যার, আপনার গায়ের উপর তখন হেঁচে ফেলেছিলাম, আমাকে মাফ করুন স্যার। মানে ব্যাপারটা না আমি ঠিক ইচ্ছে করে করিনি, মানে এমনি এসে গেল। মন্ত্রী বললেন, ও তাই নাকি? আমি তো ভুলেই গিয়েছিলাম। কিন্তু আপনি কি এমনই ঘ্যান ঘ্যান করতে থাকবেন? নিচের ঠোঁটটা অধৈর্যে বেঁকে উঠল তার। অজয় কিন্তু মন্ত্রীর দিকে অবিশ্বাস ভরে তাকালেন। তার মনে হলো উনি তো বলে দিলেন ব্যাপারটা ভুলে গিয়েছেন, কিন্তু কই, ওনার চোখ মুখ দেখে তো ভালো ঠেকছে না। আসলে আমার সঙ্গে কথা কইতে উনি নারাজ। ব্যাপারটা ওকে বুঝিয়ে বলতেই হবে যে আমি ওটা ইচ্ছে করে করিনি। এ হলো এক প্রাকৃতিক নিয়ম। নইলে উনি হয়তো মনে করবেন আমি বুঝি বা ওর গায়ে থুতু ফেলতে চাইছিলাম। এখন সে কথা যদি নাও ভাবেন, পরে যে ভাববেন না তার কি ঠিক আছে? বাড়ি ফিরে অজয় সব কথা তার স্ত্রীর কাছে খুলে বললেন। মনে হলো স্ত্রী যেন বিশেষ গুরুত্ব দিলেন না। প্রথমে অবশ্য তার স্ত্রীও একটু ঘাবড়ে গিয়েছিলেন, কিন্তু যেই শুনলেন সমরেশবাবু ওদের আপিসের কর্তা নন, অমনি নিশ্চিন্ত হয়ে গেলেন। তবু পরামর্শ দিলেন, যাই হোক, তবু তোমার ক্ষমা চাওয়া উচিত, না হলে উনি ভাবেন তুমি ভদ্রতাই জানো না। ঠিক বলেছ, ক্ষমা চাইতেই তো গিয়েছিলাম, কিন্তু উনি ভারী অদ্ভুত ব্যবহার করলেন জানো। যা বললেন তার মানেই হয় না। তাছাড়া তখন আলাপ করার সময়ও ছিল না।
পরদিন অজয় আপিস যাবার নতুন ধপধপে সাদা জামাটি গায়ে চাপিয়ে চুল টুল ছেঁটে মন্ত্রীর কাছে গেলেন তার আচরণের কৈফিয়ত দাখিল করতে। মন্ত্রীর বসবার ঘরখানা দরখাস্তকারীদের ভিড়ে ভরে উঠেছে। স্বয়ং হাজির থেকে দরখাস্ত গ্রহণ করছেন মন্ত্রী। জনকয়েকের সঙ্গে সাক্ষাৎকার শেষ করে মন্ত্রী অজয়ের দিকে চোখ তুলে চাইলেন। কেরানিটি শুরু করলেন, আগে স্যার, বলছিলাম কি, আপনার বোধহয় মনে আছে কাল রাতে সেই রবীন্দ্র ভবনে আমি হেঁচে ফেলেছিলাম, হাঁচি এসে গিয়েছিল, দয়া করে একটু ক্ষমা। কি জ্বালা মশাই, আচ্ছা আমকের পাল্লায় পড়েছি তো। বলে মন্ত্রী পরবর্তী লোকটিকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, হ্যাঁ বলুন, আপনার কি দরকার? অজয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। মনে মনে ভাবলেন, এই সেরেছে, আমার কথা তো উনি শুনতেই চাইছেন না, তার মানে উনি বেজায় চটে গেছেন। কিন্তু ওকে এরকম চটিয়ে রাখা তো ঠিক হবে না, ওকে বুঝিয়ে বলা দরকার। সর্বশেষ দরখাস্তকারীর সঙ্গে কথা শেষ করে মন্ত্রী যখন তার খাস কামরার দিকে পা বাড়িয়েছেন, অমনি অজয় গিয়ে তার পিছু ধরলেন এবং বিড়বিড় করে বলতে লাগলেন, স্যার, আমাকে মাফ করবেন, আমার না এমন একটা আন্তরিক অনুশোচনা হচ্ছে যে আপনাকে আবার বিরক্ত না করে পারছি না স্যার। মন্ত্রী এমনভাবে অজয়ের দিকে তাকালেন যেন বুঝি তিনি কেঁদে ফেলবেন। হাত নেড়ে অজয়কে ভাগিয়ে দিয়ে বললেন, এই, আপনি আমাকে নিয়ে তামাশা পেয়েছেন না? কেরানির মুখের ওপরেই দরজা বন্ধ করে দিলেন। তামাশা? এর মধ্যে তামাশার কি আছে? মন্ত্রী হয়েও এই কথাটা বুঝতে পারছেন না? বেশ, মাপ চাইতে গিয়ে ভদ্রলোককে আমিও আর বিরক্ত করতে আসছি না, চলে যাক, বরং একটা চিঠি লিখে জানিয়ে দেওয়া যাবে, ব্যাস এই শেষ, আর কখনো আসছি না ওনার কাছে। বাড়ি যেতে যেতে অজয়ের চিন্তা এই ধরনের একটা খাতে বইছিল। চিঠিখানা কিন্তু তার আর লেখা হয়ে উঠল না। ভেবে ভেবে কিছুতেই ঠাউর করতে পারলেন না কথাগুলো কি করে সাজাবেন। সুতরাং ব্যাপারটা ফয়সালা করে নেবার জন্য পরের দিন আবার তাকে যেতে হলো মন্ত্রীর কাছে। মন্ত্রী সব প্রশ্ন দৃষ্টিতে তাকাতেই অজয় শুরু করলেন, গতকাল আপনাকে একটু বিরক্ত করতে হয়েছিল স্যার, কিন্তু তার মানে আপনি যা বলতে চাইলেন তা নয়। রসিকতা করার কোনো মতলবই আমার ছিল না স্যার। সেদিন হেঁচে ফেলে আপনাকে যে অসুবিধায় ফেলেছিলাম তার জন্য মাপ চাইতেই এসেছিলাম। আপনাকে নিয়ে রসিকতা করার কথা আমার মনেই হয়নি। তাই কখনো হয়? লোককে নিয়ে রসিকতা করার ইচ্ছে যদি একবার আমাদের পেয়ে বসে, তাহলে কোথায় থাকবে মান সম্মান? কোথায় থাকবে আমাদের ওপরওয়ালার প্রতি ভক্তি শ্রদ্ধা? রাগে বিবর্ণ হয়ে কাঁপতে কাঁপতে মন্ত্রী হুঙ্কার দিয়ে উঠলেন, নিকলো, অবে নিকলো না স্যার। আতঙ্কে বিমূঢ় হয়ে অজয় বললেন, স্যার। পা ঠুকে চেঁচিয়ে মন্ত্রী আবার বললেন, অবে নিকলো না স্যার। অজয়ের মনে হলো বুঝি ওর শরীরের মধ্যে কি একটা যন্ত্র যেন বিকল হয়ে গেছে। কান ভোঁ ভোঁ করছে, চোখে দেখা যাচ্ছে না কিছুই। দরজা দিয়ে কোনো মতে পেঁচিয়ে এসে হোঁচট খেতে খেতে হাঁটতে শুরু করলেন। আচ্ছন্নের মতো বাড়ি পৌঁছে সোফায় বসে পড়লেন। অজয়ের এরকম অবস্থা দেখে স্ত্রী উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, কি গো, তোমার এরকম দেখাচ্ছে কেন? তোমার কি শরীর টরীর খারাপ করছে নাকি? তুমি এত ঘামছো কেন? আরে তোমার শরীর টরীর ঠিক আছে তো? দাঁড়াও দাঁড়াও, তোমার জন্য আমি একটু জল নিয়ে আসি আগে। অজয় স্ত্রীর হাতটি জোরে চেপে ধরলেন। এই শোনো, যেও না কোথাও, দাঁড়াও। আমি আজকে মন্ত্রীর কাছে গিয়েছিলাম জানো, কিন্তু একটা অদ্ভুত ব্যবহার করলেন, প্রায় তাড়িয়ে দিলেন আমাকে। উনি তাহলে আমাকে ক্ষমা করেননি? তারপরেই না আমার শরীরটা কিরকম একটা করতে থাকলো, আমি কিছুই বুঝতে পারছিলাম না। কিন্তু এমন কি ঘটে গেল যে উনি আমাকে ক্ষমা করবেন না? আমি কি তাহলে ওনার কাছে ক্ষমা পাবো না? ক্ষমা পাবো না। এই বলতে বলতে অজয়ের নিথর দেহটা সোফায় এলিয়ে পড়ল। কি হলো তোমার? কি গো, কথা বলছো না কেন? তাকাও। কি গো, শুনছো? কথা বলো। কি গো, একবার তাকাও। কি গো? সাহিত্য দেশকালের বেড়াজালে আবদ্ধ থাকে না। তাই রাশিয়ান লেখক চেকভের গল্প সুদূর রাশিয়ার সাথে ভারতের পটভূমিতেও সাদৃশ্য বজায় রেখেছে অদ্ভুতভাবে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। আর গল্পে একটি লাইক ও শেয়ার দিয়ে সাবস্ক্রাইবটা করে দেবেন প্লিজ। নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করতেও ভুলবেন না যেন।
যখন, গল্প তখন। শুনতে থাকুন, শোনাতে থাকুন গল্প যখন তখন।